হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের 5% এডিশনাল মামলা শুনানির জন্য লিস্টেড হলো কলকাতা হাইকোর্টে। 2014 সালে টেট থেকে নিয়োগ হওয়া 2016 সালের প্রাথমিক প্যানেলে 5% এডিশনাল প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমন অভিযোগে হওয়া মামলাটির শুনানির জন্য লিস্টেড হলো। আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আজই অর্থাৎ 6ই মে 2024 তারিখেই এই মামলাটির শুনানির জন্য লিস্টেড হলো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। প্রাথমিক টেট 2014 ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে এই এডিশনাল 5% প্যানেলের উপর, প্যানেলের এই মামলাটির উপর। কেন এই 5% এডিশনাল প্যানেলের এই মামলাটি টেট 2014 জন্য কেন বিশেষ ফ্যাক্টর হতে চলেছে তা বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মধ্যে। অর্থাৎ 2014 টেটের ভবিষ্যৎ কেন এই 5% এডিশনাল প্যানেলের উপর নির্ভর করছে তা আমরা জানবো। তার পাশাপাশি এই 5% এডিশনাল প্যানেলের মামলাটি কখন সিরিয়ালে লিস্টেড হয়েছে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তা আমরা জানবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এ ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল, সেই টেটে 42,949 জনের যে প্যানেল প্রিপেয়ার করেছিল, সেখানে পর্ষদের নিয়োগের যে রুলস, সেই রুলস অনুযায়ী 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করার কথা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই 5% প্যানেল তারা প্রিপেয়ার করেনি। যেটা আমরা দেখেছি 2022 সালের যে প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে এডিশনাল 5 এর যে প্যানেল সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু 2014 সালে সেই প্যানেল প্রকাশিত হয়নি। তো এমন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কিছু পিটিশনার তারা কিন্তু মামলা করেছিল, এবং সেই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠতে চলেছে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস বিস্তারিত আপডেট আমরা দেখে নিই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির কেস নাম্বার এখানে দেখতে পাচ্ছি 23898 2022 এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23798 2022 এর। এই মামলাটির ফার্স্ট হিয়ারিং এর ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি, হিয়ারিং এর ডেট 6ই মে 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। আমরা কজ লিস্টটা বিস্তারিত দেখবো। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানি করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যেই। তো মামলাটির পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটি ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শুনানি হয়েছে। এর আগের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু বিস্তারিত দীর্ঘদিন ধরে শুনানি করেছেন এই 5% এডিশনাল প্যানেলে। তো সেখান থেকে কিন্তু বিস্তারিত এখনো ফাইন্ডিং এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গত দুবার শুনানি করেছেন। 22শে এপ্রিল 2024 তারিখে লাস্ট শুনানি করিয়েছিলেন, এবং সেখানেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু সেখানে দিয়েছিলেন। তো আমরা সরাসরি দেখে নেব যে কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে। সরাসরি আজকের এই মামলাটির কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা দেখে নিই। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলের সাইডে চলে এসেছি। তো ফর মন্ডে 6 মে 2024 তারিখ, অর্থাৎ আজকের দিনেই কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার বেঞ্চে, এই যে বেঞ্চ, সেই বেঞ্চ সকাল 10:30টার সময় কিন্তু বসতে চলেছে। তো 2014 প্রাথমিক টেটের 5% এডিশনাল প্যানেলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, সরাসরি আমরা একটু নিচের দিকে যাব, সরাসরি লিস্টটা আমরা দেখে নেব। তো আগের দিন অর্থাৎ 22শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যে এই মামলাটি এডিশনাল 5% মামলাটি নেক্সট যেদিন শুনানি করানো হবে, অর্থাৎ 6ই মে 2024 তারিখে, সেদিন ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হবে এবং সকাল 10:30টার সময় রাখা হবে। তো সেই হিসেবে প্রথম দিকেই থাকার কথা। তো প্রথম আমরা 2 নম্বর সিরিয়ালে যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 2 নম্বর সিরিয়ালে যেটা দেখতে পাচ্ছি রাকেশ মন্ডলের যে মামলাটি, যার পিটিশনার রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির যার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 23798 2022 এর, এই প্রাথমিকের 5% এডিশনাল প্যানেলের মামলাটি কিন্তু 2 নম্বরের সিরিয়ালে লিস্টেড হয়েছে আজই সকাল 10:30টা, অর্থাৎ প্রথম মামলাটি শুনানির পরেই কিন্তু এই প্রাথমিকের 5% এডিশনাল প্যানেলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। তো বিস্তারিত শুনানি হবে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু শুনানি করাবেন। তো আইএ নাম্বার এখানে কিন্তু কতগুলো ক্যান ফাইল ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে, 2টো ক্যান ফাইল লক্ষ্য করতে পারছি, এবং তার পাশাপাশি আরো 3টি রিট পিটিশন নাম্বার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। একটা রিট পিটিশন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা জালালউদ্দিন শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্যদিকে আরেকটা যে রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি সাথী কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং আরেকটা রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো লাস্ট অর্ডারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন তারা যেন একটা এফিডেভিট জমা করে 30শে এপ্রিল 2024 তারিখের মধ্যে, এবং বাদ বাকি যারা পিটিশনার রয়েছেন তারা রিপ্লাই দেবে 3রা মে 2024 তারিখের মধ্যে। তো এই মামলাটি সেদিন কিন্তু ফিক্স ম্যাটার হিসেবে 6 তারিখে রাখা হয়েছিল, স্পেশাল ফিক্স ম্যাটার হিসেবে সকাল 10:30টার সময় রাখা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 যে ডেট, সেই ডেট থেকে 2016 সালে যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল, সেই লিস্টে সেখানে কিন্তু কোনো রকম ভাবে 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করেনি তারা। তো সেক্ষেত্রে যদি দেখা যায়
টোটাল 42,949 জনের যে মেরিট লিস্ট, সেখানে 5% এডিশনাল প্যানেল যদি তারা প্রস্তুত করতো, তাহলে সেখানে 5% ভ্যাকেন্সি হিসেবে যদি দাঁড়াতো, তাহলে সেখানে দেখা যেত যে 2148 জন ক্যান্ডিডেটকে তারা নতুনভাবে চাকরি দিতে পারতো। তো সেক্ষেত্রে যারা ডিপ্রাইভ হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, যারা যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ মেরিট লিস্টে ইনক্লুডেড হতে পারতেন, তো সেই 2148 জনের চাকরি কিন্তু আজকের দিনে এসে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু তাদের চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি টাইম মতো তাদের এফিডেভিট সাবমিট করে এবং পিটিশনার যারা রয়েছেন তারা যদি তারা টাইম মতো রিপ্লাই তারা প্রদান করে কলকাতা হাইকোর্টকে, তাহলে কিন্তু আজই এই মামলাটির ফাইন্ডিং আসতে পারে। অর্থাৎ আজকেই কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু জাজমেন্ট প্রকাশ করে দিতেও পারেন। সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে, কেননা একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি তাদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু ডিসিশন নিয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু সেই প্যানেল তারা প্রিপেয়ার করেনি, সেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এই 2148 জন ক্যান্ডিডেটকে অবশ্যই চাকরি দিতে হবে, এবং সেক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছেন তাদের অবশ্যই সেখানে চাকরি পাবেন তারা। তো বঞ্চিতদের এখানে কিন্তু একটা দারুণ সুযোগ, একটা অপরচুনিটি তাদের খুব প্রয়োজন, একটা অপরচুনিটি, দারুণ একটা অপরচুনিটি সেখানে তৈরি হয়েছে। এখন এই অপরচুনিটিকে ধরে রাখতে গেলে বা এখানে চাকরি পেতে গেলে এই প্রাথমিক টেট 2014 যে গেল রব একটা উঠেছে, সেই টেটকে কিন্তু তাদেরকে বাঁচাতেই হবে। সেই টেট যদি বেঁচে না থাকে, তাহলে কিন্তু এই 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ারের কোনো প্রশ্ন আসবে না, কেননা যেখানে টেটই বেঁচে থাকবে না সেখানে তাদের প্যানেলের উপর ইফেক্ট পড়বে। সেক্ষেত্রে টোটাল তিনটি প্যানেলের উপর ইফেক্ট পড়বে। 2017 সালে, 2020 সালে এবং 2022 সালে টোটাল এই তিনটি প্যানেল এবং এডিশনাল 5% প্যানেল কি হবে সেটা কিন্তু আজই ফিক্সড হবে। তো দেখা যাক মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কোন দিকে এগোন। এখন প্রাথমিক টেট 2014 এর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই এডিশনাল 5% প্যানেলের উপর। কিভাবে কেন ভবিষ্যৎ নির্ভর করছে তা আমরা জানবো। আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে প্রাথমিকের ওএমআর সংক্রান্ত মামলায়, অর্থাৎ প্রাথমিক 2014 যে টেট, সেই টেট টিকে থাকবে কিনা সেই ওএমআর সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো সেক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের উত্তরে সন্তুষ্ট মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা না হন, সেক্ষেত্রে কিন্তু সংশয়ে পড়লেও পড়তে পারে। তো সমস্ত পক্ষই কিন্তু চেষ্টা করছে যাতে কোনো রকম ভাবে সেখানে সংশয় না আসে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 5% এডিশনাল প্যানেল, সেটা প্রিপেয়ার যখন করবেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি যখন অর্ডার দেবেন যে 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, অর্থাৎ পিটিশনাররা যখন জিতে যাবেন, যখন 2148 জন ক্যান্ডিডেটকে চাকরির নির্দেশ দেবেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, তখন কিন্তু কিসের উপর বেস করে দেবেন? তখন কিন্তু 2014 টেটের উপর বেস করেই কিন্তু এই 5% এডিশনাল প্যানেলের নিয়োগ কিন্তু হবে। তো যদি সেই 2014 টেট থেকে এই 2148 জনকে আবার নতুনভাবে নিয়োগ করার নির্দেশ তিনি দেন, অর্থাৎ 5% এডিশনাল প্যানেলে যদি পিটিশনাররা জিতে যায়, যদি আবার নিয়োগ করার নির্দেশ আসে, সেক্ষেত্রে কিন্তু 2014 যে এস্টাবলিশড হয়ে যাচ্ছে সেটা বলার আর কোনো রকম ভাবে অপেক্ষা রাখে না। যেহেতু তিনি নতুন করে আবার একটা প্যানেল প্রিপেয়ার করে ফেলছেন, সেহেতু 2014 টেট সেখানে কিন্তু ভবিষ্যৎ এস্টাবলিশড হয়ে যাবে। এই টেটে কোনো রকম ভাবে আর সংশয় থাকবে না। তাই সবাই আশা রাখবেন যাতে আজকেই এই মামলাটির ফাইন্ডিং এসে যায়, এবং এই পিটিশনাররা তারা তো অবশ্যই এটাতে চাকরি পাওয়া উচিত এবং তারা অবশ্যই পাবেন বটে। তো যদি এই পিটিশনাররা তারা জিতে যায় এবং 2148 জনের চাকরির নির্দেশ দেন, তাহলে কিন্তু 2014 টেট সেখানে কিন্তু এস্টাবলিশড হয়ে যাবে। সেই টেট আর কোনো রকম ভাবে সংশয় থাকবে না, এটা কিন্তু 99% সেটা বলা যায়। এখন দেখা যাক মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কোন দিকে এগোতে চাইছেন, 13 নম্বর কোর্টরুমে কি ঘটে, আজ আমাদের সেদিকে নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।